আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে। শপথ, শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি প্রত্যাশা করছি তোমরা আল্লাহ তাআলার রহমতে ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কোভিড-19 তথা করোনা ভাইরাসের এই ক্রান্তি লগ্নে শুধু শরীয়তপুর নয়, পুরো বিশ্ব জুড়ে শিক্ষার্থীদের লেখাপড়া যেন স্থগিত হয়ে পড়েছে। এমত অবস্থায় শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু করেছে আরো পূর্বে থেকে। এজন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং সেই সাথে তোমরা যারা আমাদের সঙ্গে সার্বক্ষণিক অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত রয়েছ, অনলাইন পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছ, এর জন্য তোমাদেরকেও আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের ন্যায় আমি আবারও তোমাদের মাঝে এসে হাজির হয়েছি নবম শ্রেণীর রসায়ন নিয়ে, যেখানে আজকে আমার আলোচ্য বিষয় শুরু হবে দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা নিয়ে। এর আগে আমি 3টি ক্লাস নিয়েছি, যেখানে রসায়নের ধারণা নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আমি দ্বিতীয় অধ্যায় শুরু করতে চাচ্ছি লেকচার 1 দিয়ে, এবং অধ্যায়ের শিরোনাম হচ্ছে পদার্থের অবস্থা। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা নয়, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের মূল ক্লাসে। আমরা ইতোমধ্যে হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছি পদার্থ। ইতোমধ্যে আমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছি পদার্থ কি। তো পদার্থ হচ্ছে এমনই একটা বস্তু, অর্থাৎ যে সমস্ত বস্তুগুলো ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে। আলটিমেটলি আমরা বলতে পারি যাদের ভর আছে, জায়গা দখল করে, তাদেরকে আমরা পদার্থ বলি। এই পদার্থ দুই ধরনের হতে পারে, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। আমি আবারও বলছি, পদার্থ দুই ধরনের হতে পারে, এক মৌলিক পদার্থ, দুই যৌগিক পদার্থ। প্রথমে আমি একটু মৌলিক পদার্থ সম্পর্কে ধারণা দিব, যে মৌলিক পদার্থ কি। মৌলিক পদার্থ আর হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ আর হচ্ছে যৌগিক পদার্থ। এখন মৌলিক পদার্থ কি আমি তোমাদেরকে একটু বলেই, যে মৌলিক পদার্থ, তা আমরা দেখতে পাচ্ছি যে পদার্থ দুই ধরনের, মৌলিক পদার্থ আর হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ হচ্ছে ওই সমস্ত পদার্থগুলো যেই পদার্থগুলোকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। আমি আবারও বলছি, মৌলিক পদার্থগুলো হচ্ছে ওই ধরনের পদার্থ যেই পদার্থগুলোকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া ভিন্ন কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকেই মৌলিক পদার্থ বলে। অপরদিকে যৌগিক পদার্থ হচ্ছে ওই সব পদার্থগুলো যেই পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়াও ভিন্ন পদার্থ পাওয়া যায়, তাদেরকে যৌগিক পদার্থ বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পদার্থ কি, পদার্থ কি, মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি, আশা করি আমরা এখন ডেফিনেশন খুব সহজেই দিতে পারবো। আমি এখন একটি উদাহরণ দিয়ে শুরু করতে চাই। প্রথমে মৌলিক পদার্থের কথা বলবো, এরপরে যৌগিক পদার্থের কথা বলবো। তো প্রথমে আমি মৌলিক পদার্থের কথা বলি। সাপোজ লোহা, আয়রন, কপার, জিঙ্ক ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ
আয়রন, কপার, জিঙ্ক এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ যেমন H2O, পানি, অ্যামোনিয়া, তারপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এটসেট্রা, এগুলো হচ্ছে যৌগিক পদার্থের নাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মৌলিক পদার্থের উদাহরণ হিসেবে আমরা কি দেখলাম? মৌলিক পদার্থের উদাহরণ হিসেবে দেখলাম আয়রন, কপার, জিঙ্ক। আয়রন, কপার, জিঙ্ক এরা হচ্ছে মৌলিক পদার্থ। এবং যৌগিক পদার্থের উদাহরণ হিসেবে আমরা দেখলাম পানি অর্থাৎ H2O, তারপরে হচ্ছে অ্যামোনিয়া NH3, এরপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড CO2। অর্থাৎ মৌলিক পদার্থ কেন এগুলো আমি এখন একটু ব্যাখ্যা দিতে চাই। যেমন আয়রন, লোহা একটি মৌলিক পদার্থ। আমি যদি এই লোহাকে ব্যাখ্যা দিচ্ছি, এই লোহাকে আমি যদি বিশ্লেষণ করি, এই লোহাকে যদি বিশ্লেষণ করে আমরা একটু অপেক্ষাকৃত ছোট লোহা পাবো। এটাকে যদি বিশ্লেষণ করি অপেক্ষাকৃত ছোট লোহা পাবো। এটাকে যদি বিশ্লেষণ করি অপেক্ষাকৃত ছোট লোহা পাবো। এটাকে যদি বিশ্লেষণ করি অপেক্ষাকৃত ছোট লোহা পাবো। অর্থাৎ এখানে তোমাদের একটা জিনিস আমি বুঝাতে চাচ্ছি, একটা মেসেজ দিতে চাচ্ছি। সেই মেসেজটা হলো যে লোহাকে ভাঙলে আমরা শুধু লোহাই পাবো, এখানে কিন্তু আমরা কপারও পাবো না, জিঙ্কও পাবো না, অন্য কোনো ধাতব মৌলও পাবো না। যাকে ভাঙলে, বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, তাদেরকে আমরা বলবো মৌলিক পদার্থ। তাহলে আমরা বলতেই পারি যে আয়রন তথা লোহা হলো একটি মৌলিক পদার্থ। অপরদিকে পানি, পানি একটি যৌগিক পদার্থের নাম। পানি একটি যৌগিক পদার্থের নাম। কেন? কারণ পানিকে বিশ্লেষণ করলে, এই পানিকে বিশ্লেষণ করলে দুটা ভিন্ন ধর্মী পদার্থ পাওয়া যায়, যেমন হাইড্রোজেন, অক্সিজেন। আমি একটু ক্যালকুলেশন করে দিচ্ছি, এটার ব্যাখ্যা যদি আমি একটু দেই, যে পানি H2O এটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে হাইড্রোজেন পাবো আর অক্সিজেন পাবো। আমি যদি অ্যামোনিয়াকে বিশ্লেষণ করি তাহলে আমি নাইট্রোজেন পাবো আর হচ্ছে হাইড্রোজেন পাবো। যদি আমি কার্বন ডাই অক্সাইডকে বিশ্লেষণ করি তাহলে কার্বন পাবো আর অক্সিজেন পাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, তোমরা একটু যদি খেয়াল করো, দেখো যে পানিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা হাইড্রোজেন গ্যাস পাবো আর অক্সিজেন গ্যাস পাবো। আমি আবারও বলছি, পানিকে বিশ্লেষণ করলে আমরা হাইড্রোজেন গ্যাস পাবো আর অক্সিজেন গ্যাস পাবো। আর অ্যামোনিয়াকে বিশ্লেষণ করলে নাইট্রোজেন পাবো আর হাইড্রোজেন পাবো। কার্বন ডাই অক্সাইডকে বিশ্লেষণ করলে আমরা কার্বন পাবো আর অক্সিজেন পাবো। অর্থাৎ আমি যে কোনো একটা উদাহরণ হিসেবে যদি নেই, সাপোজ পানি, আমরা কি পেলাম? হাইড্রোজেন গ্যাস পেলাম আর অক্সিজেন গ্যাস পেলাম। এই হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস এটা কি একই ধরনের পদার্থ নাকি ভিন্ন ধর্মী পদার্থ? আলটিমেটলি এটি ভিন্ন ধর্মী পদার্থ, কারণ হাইড্রোজেনের ধর্ম বৈশিষ্ট্য অক্সিজেনের ধর্ম বৈশিষ্ট্যের সঙ্গে কোনো মিল নেই। তাহলে পানিকে ভেঙে আমরা দুই ধরনের ভিন্ন ধর্মী ধর্ম বিশিষ্ট পদার্থ পেয়েছি, কাজে আমরা পানিকে যৌগিক পদার্থ বলবো। তা যাকে ভাঙলে ভিন্ন ধর্মী পদার্থ পাওয়া যায় তাকেই যৌগিক পদার্থ বলে। তাহলে আমরা বলতে পারি পানি একটি যৌগিক পদার্থ, অ্যামোনিয়া একটি যৌগিক পদার্থ, কার্বন ডাই অক্সাইড একটি যৌগিক পদার্থ। তো আশা করছি তোমরা এখন পদার্থ কি, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ কি এবং এদের এক্সাম্পল কি হতে পারে এবং এদের ব্যাখ্যা কি হতে পারে এখন তোমরা খুব অনায়াসে ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকসে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব এই পদার্থ তিন ধরনের হয়। এই পদার্থ সাধারণত তিন ধরনের হয়। পদার্থ সাধারণত তিন ধরনের হয়। এক নম্বরে হচ্ছে
এক নম্বরে কঠিন পদার্থ, এক নম্বরে হচ্ছে কঠিন পদার্থ, দুই নম্বরে হচ্ছে তরল পদার্থ, তিন নম্বরে হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় পদার্থ, বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। তাহলে পদার্থ সাধারণত তিন ধরনের হয়, এক কঠিন পদার্থ, দুই তরল পদার্থ, তিন বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। এখন কোনটি কঠিন পদার্থ আর কোনটি তরল পদার্থ আর কোনটি বায়বীয় বা গ্যাসীয় পদার্থ সেগুলো আমরা কিভাবে বুঝবো? যে সমস্ত বস্তুগুলো শক্ত, শক্ত বলতে যে খুব শক্ত হতে হবে বিষয়টা এমন না, স্বাভাবিক অবস্থায় শক্ত থাকে, তরল মানে লিকুইড থাকে না, স্বাভাবিক অবস্থায় শক্ত থাকে, সেগুলোকে আমরা কঠিন পদার্থ বলি। আর তরল পদার্থগুলো ওই অবস্থা যে অবস্থাটা সব সময় ঢিলে ঢালা অবস্থা থাকে, আমরা ডাইরেক্ট আমরা বাংলায় তরল বা ইংলিশে লিকুইড বলে থাকি, ওগুলো হচ্ছে তরল পদার্থ। আর বায়বীয় বা গ্যাসীয় পদার্থ তোমরা জানো, আর যেগুলো কুয়াশার ন্যায় অর্থাৎ ধোঁয়া সৃষ্টি করে, ধোঁয়ার মতো দেখতে, সেগুলো হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। যেমন কঠিন পদার্থের আমি একটি উদাহরণ দিতে চাই, যেমন কঠিন পদার্থ যেমন লোহা, এটি একটি কঠিন পদার্থ, লোহা এটি একটি কঠিন পদার্থ। লবণ সোডিয়াম ক্লোরাইড এটি একটি কঠিন পদার্থের উদাহরণ। তরল পদার্থ যেমন পানি, মধু ইত্যাদি, এরা হচ্ছে তরল পদার্থ। বায়বীয় বা গ্যাসীয় পদার্থ যেমন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন ইত্যাদি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম পদার্থ তিন ধরনের, কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। এই যে কঠিন, তরল এবং বায়বীয় এই তিন ধরনের পদার্থকে আমি একটু চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে চাই। তো চলো আমরা চিত্রটি দেখে নেই। আমরা কঠিন পদার্থের চিত্র অঙ্কন করছি, এরপরে আমরা তরল পদার্থের চিত্র অঙ্কন করব। আমরা তরল পদার্থের চিত্র অঙ্কন করছি, দেখো আমরা তরল পদার্থের চিত্র অঙ্কন করেছি, এরপরে আমরা গ্যাসীয় পদার্থের চিত্র অঙ্কন করছি। তাহলে এটাকে আমি কঠিন পদার্থের নাম দিচ্ছি, কঠিন অবস্থা, তরল অবস্থা, বায়বীয় অবস্থা। এটা তরল, এটা বায়বীয়, এটা হচ্ছে কঠিন। আমি যদি এখানে তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করলে তরল হয়, এখানে যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে বায়বীয় বা গ্যাসীয় হবে। তোমরা ইতিমধ্যে এই পদার্থের যে তিনটি অবস্থা ইতিমধ্যে তোমরা চিত্রে লক্ষ্য করছো। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ কঠিন অবস্থা, এরপরে দেখতে পাচ্ছ তরল অবস্থা, এরপরে দেখতে পাচ্ছ বায়বীয় অবস্থা। তো কঠিন অবস্থাটা কি? অর্থাৎ কঠিন অবস্থা আমরা জানি প্রত্যেকটা পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আমি আবারও বলছি, আমরা জানি প্রত্যেকটি বস্তু কণা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, আর এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাকেই আমরা বলছি অণু। এর মানে পদার্থ মাত্র অসংখ্য অণু দ্বারা গঠিত হয়ে থাকে। তাহলে এক একটা গোল চিহ্ন, অর্থাৎ এটা দ্বারা আমি অণু বোঝাচ্ছি যে এখানে
এক একটা গোল চিহ্ন দ্বারা আমি অণুকে মিন করছি, এক একটা গোল চিহ্ন দ্বারা আমি অণুকে মিন করছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কঠিন পদার্থের ক্ষেত্রে এই অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে, এই কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। তরল পদার্থের ক্ষেত্রে এই কণাগুলো একটু দূরে দূরে অবস্থান করছে এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে এই কণাগুলো অনেক দূরে দূরে অবস্থান করে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে তরল পদার্থের যে কণাগুলো মোটামুটি দূরে দূরে আছে কঠিন পদার্থের চেয়ে, আর বায়বীয় পদার্থের কণাগুলো অনেক দূরে দূরে আছে এবং কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি রয়েছে। তাহলে আলটিমেটলি এটা কেন হলো? তা আমরা জানি যে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা জানি যে কঠিন পদার্থের ক্ষেত্রে পদার্থের কণাগুলো এতটাই কাছাকাছি থাকে, এদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব খুবই কম থাকে এবং আন্তঃআণবিক দূরত্ব কম থাকায় এদের মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আন্তঃআণবিক দূরত্ব কি এবং আন্তঃআণবিক আকর্ষণ বল কি, আমি এই বিষয়ে একটু বলতে চাই। আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে যে দুইটা অণুর মধ্যে বা দুইটা কণার মধ্যে মধ্যবর্তী যে ফাঁকা স্থান, মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, এটাকেই বলা হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব অথবা আন্তঃকণা দূরত্ব। আন্তঃআণবিক দূরত্ব বা আন্তঃকণা দূরত্ব। আমি তোমাদের একটু তরল পদার্থ দিয়ে উদাহরণ দেই। যে একটা তরলের অণু আর একটা তরলের অণুর মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে, এই যে একটা তরলের অণু, একটা তরলের অণু, দুটো অণুর মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে, আমি আবারও বলছি, এই যে ফাঁকা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গাটাই হচ্ছে আন্তঃকণা দূরত্ব বা আন্তঃআণবিক দূরত্ব। আলটিমেটলি দুইটা অণুর মধ্যে মধ্যবর্তী যে ফাঁকা জায়গা তাকেই বলছি আন্তঃআণবিক দূরত্ব বা আন্তঃকণা দূরত্ব। এই একটা অণু, এই একটা অণু, দুইটা অণুর মধ্যকার যে ফাঁকা জায়গা এটাকে বলে আন্তঃকণা দূরত্ব বা আন্তঃআণবিক দূরত্ব। আন্তঃআণবিক দূরত্ব যদি কম থাকে, একটা অণুর মধ্যে আর একটা অণুর মধ্যে আকর্ষণ বল বেশি হয় অথবা যে আকর্ষণ বল কাজ করে তাকেই আমরা বলছি আন্তঃআণবিক আকর্ষণ বল। তো শিক্ষার্থী বন্ধুরা, আন্তঃআণবিক আকর্ষণ বল কি? আন্তঃআণবিক আকর্ষণ বল হচ্ছে দুটা অণুর মধ্যে পরস্পর যে আকর্ষণ, একে বলছি আমরা আন্তঃআণবিক আকর্ষণ বল অথবা আন্তঃকণা আকর্ষণ বল। আর আন্তঃআণবিক দূরত্ব কি? আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে দুটো কণার মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, মধ্যবর্তী যে ডিস্টেন্স বা দূরত্ব, এটাকে আমরা বলছি আন্তঃকণা দূরত্ব বা আন্তঃআণবিক দূরত্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রত্যাশা করছি তোমরা এখন আন্তঃআণবিক আকর্ষণ বল কি এবং আন্তঃআণবিক দূরত্ব কি এখন তোমরা খুব সহজেই উপস্থাপন করতে পারবে। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম থাকে, আর আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম থাকায় এদের মধ্যকার আকর্ষণ শক্তি থাকে সবচাইতে বেশি। আমরা দেখতেই পাচ্ছি যে প্রত্যেকটা অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করছে, এদের মধ্যে ফাঁকা জায়গা আছে তবে খুবই কম, খুবই নগণ্য। এজন্য এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ অর্থাৎ ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স থাকে ম্যাক্সিমাম পর্যায়ে, যার কারণে পদার্থের কণাগুলো কাছাকাছি থাকে এবং দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, এজন্য বস্তুগুলো কঠিন হয়। এ কারণেই পদার্থগুলো কঠিন হয়, এ ধরনের পদার্থ কঠিন অবস্থা প্রাপ্ত হয়। এখন এই কঠিন পদার্থকে যদি আমি তাপ প্রদান করি, বাহ্যিকভাবে যদি তাপ প্রয়োগ করি অথবা স্বাভাবিক অবস্থায় যে তরল পদার্থগুলো রয়েছে সে তরল পদার্থের কথা চিন্তা করি, তাহলে দেখো এই যে কণাগুলো মোটামুটি দূরে দূরে অবস্থান করে, এই কণাগুলো মোটামুটি দূরে দূরে অবস্থান করছে, অর্থাৎ এদের আন্তঃকণা দূরত্ব অর্থাৎ আন্তঃআণবিক দূরত্ব কঠিন পদার্থের চেয়ে বেশি হয়। অর্থাৎ একটা কণা থেকে আর একটা কণার দূরত্ব কঠিন পদার্থের চেয়ে বেশি। এ কারণে এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল
অপেক্ষাকৃত কঠিন পদার্থের চেয়ে কম হয়ে থাকে। আমি আবারও বলছি, তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব বেশি থাকায় এদের মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে কম হয়ে থাকে। এরপরে তরল পদার্থকে যদি আমি তাপ প্রদান করি অথবা ভিন্ন কোনো স্বাভাবিক গ্যাসীয় পদার্থের কথা যদি আমি চিন্তা করি, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে গ্যাসীয় কণাগুলো অনেক দূরে দূরে অবস্থান করে। আর এদের কণাগুলো অনেক দূরে দূরে অবস্থান করায় এদের মধ্যকার দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ বল তা থাকে অনেক কম। কারণ কি? কারণ এদের মধ্যকার আন্তঃআণবিক দূরত্ব অপেক্ষাকৃত কঠিন ও তরল পদার্থের চেয়ে অনেক বেশি, যার কারণে একটা অণু থেকে একটা অণু আরেকটা অণু অথবা একটা কণা থেকে আরেকটা কণার মধ্যকার আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, যার কারণে আন্তঃআণবিক আকর্ষণ বল কম। অর্থাৎ এই বায়বীয় বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না বললেই চলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি একটি পদার্থ কেন কঠিন, একটি পদার্থ কেন তরল এবং একটি পদার্থ কেন বায়বীয় বা গ্যাসীয়, আশা করি এখন তোমরা ব্যাখ্যা করতে পারবে। এখানে আমি আরেকটু কথা বলে নেই যে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থে আমি কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে চাই। তো প্রথমে যদি আমি উল্লেখ করি যে কঠিন পদার্থের ক্ষেত্রে আমি যদি চাপ প্রয়োগ করি, তাহলে কঠিন পদার্থের অণুগুলো দেখো অনেক কাছাকাছি অবস্থান করে। এদের মধ্যে আয়তন নতুন করে সংকুচিত হওয়ার তেমন কিছুই নাই। অর্থাৎ আমি যদি কঠিন পদার্থের কণাগুলোর উপর চাপ প্রয়োগ করি, এদের আয়তন সংকুচিত হয় না। অর্থাৎ কঠিন পদার্থ অত্যন্ত ধীর শক্ত, অর্থাৎ এদের আয়তন চাপ প্রয়োগ করলে সংকুচিত হয় না। আবার দেখো তরল পদার্থের ক্ষেত্রে একটা কণা আর একটা কণা থেকে মোটামুটি একটা দূরত্বে অবস্থান করছে। এখন আমি যদি চাপ প্রয়োগ করি, ঠিক তখনই এই তরল পদার্থের কণাগুলো মোটামুটি একটু কাছাকাছি আসার চেষ্টা করে, তখন আলটিমেটলি ওই তরল পদার্থের আয়তনটা সংকুচিত হয়। তাহলে আমরা কি বলতে পারি যে তরল পদার্থের উপর আমি যদি চাপ প্রয়োগ করি, তাহলে তরল পদার্থের আয়তন স্বল্প মাত্রায় অর্থাৎ অল্প পরিমাণ সংকুচিত হয়। অপরদিকে আমি যদি বায়বীয় পদার্থের কথা কল্পনা করি, তাহলে বায়বীয় পদার্থের উপর আমি যদি বাহির থেকে চাপ প্রয়োগ করি, বল প্রয়োগ করি, তাহলে এই বায়বীয় পদার্থের যে কণাগুলো রয়েছে এই কণাগুলো যথেষ্ট কাছাকাছি চলে আসে, অর্থাৎ অনেক সংকুচিত হয়। কেমন? কঠিন এবং তরল পদার্থের চেয়ে সবচেয়ে বেশি সংকুচিত হয় কে? বায়বীয় পদার্থ। তাহলে সবচেয়ে বেশি সংকুচিত হয় চাপ প্রয়োগ করলে, নাম তার বায়বীয় পদার্থ। সবচেয়ে মানে মোটামুটি সংকুচিত হয়, তারপরে হচ্ছে তরল। একদম সংকুচিত হতে চায় না কঠিন পদার্থ। আলটিমেটলি কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের উপর চাপ প্রয়োগ করলে পদার্থের কি ধরনের পরিবর্তন হবে বা কেমন সংকুচিত হবে, এখন তোমরা খুব সহজেই ব্যাখ্যা দিতে পারবে। এবং আমি আরো একটি প্রশ্ন ব্যাখ্যা দিতে চাই, সেটি হলো এই তিন ধরনের পদার্থের উপর আমি যদি তাপ প্রয়োগ করি তখন কি অবস্থা হবে। একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এই কঠিন পদার্থের উপরে যদি আমি তাপ প্রয়োগ করি, এই কঠিন পদার্থের উপর যদি আমি তাপ প্রয়োগ করি, তাহলে এই কঠিন পদার্থের মধ্যকার যে কণাগুলো রয়েছে তাপ শক্তি শোষণ করে কম্পিত হবে। আর তাপ শক্তি শোষণ করে যখন কম্পিত হয় তখন তাদের আবর্তন শক্তি বাড়ে। আবর্তন শক্তি যখন বৃদ্ধি পায় তখন তাদের আলটিমেটলি গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বৃদ্ধি পায়। তবে এই তাপ প্রয়োগ করলে কণাগুলো একটু দূরে দূরে অবস্থান করতে চায়, অর্থাৎ সামান্য আয়তন বৃদ্ধি পায়। কঠিন পদার্থের ক্ষেত্রে খুব কম পরিমাণে আয়তন বৃদ্ধি পায়। এই বিষয়টা যদি আমি তরল পদার্থের ক্ষেত্রে চিন্তা করি, এই বিষয়টা যদি আমি তরল পদার্থের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এই প্লাস দ্বারা আমি বুঝাইছি বৃদ্ধি, এই প্লাস দ্বারা বুঝাইছি আমি বৃদ্ধি, এই প্লাস দ্বারা বুঝাইছি আমি বৃদ্ধি। যদি তরল পদার্থের ক্ষেত্রে তাপ প্রয়োগের ব্যাপারটা চিন্তা করি, তাহলে তরল পদার্থের কণাগুলো তাপ শক্তি শোষণ করে আলটিমেটলি গতিশক্তি বাড়বে। আর গতিশক্তি বাড়লে কণাগুলো মোটামুটি যে দূরত্বে আছে তার চাইতে বেশি দূরে দূরে অবস্থান করবে, অর্থাৎ আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পাবে, বৃদ্ধি পাবে এবং আন্তঃআণবিক আকর্ষণ বল কমে যাবে। অর্থাৎ তরল পদার্থের উপর তাপ প্রয়োগ করলে এদের আয়তন বাড়বে, আর আয়তন বাড়লে আন্তঃআণবিক দূরত্ব বাড়বে, আন্তঃআণবিক দূরত্ব বাড়লে আন্তঃআণবিক আকর্ষণ বল আলটিমেটলি হ্রাস পাবে। আমি যদি এই বিষয়টি বায়বীয় পদার্থের ক্ষেত্রে চিন্তা করি,
আমি যদি এই বিষয়টি বায়বীয় পদার্থের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে বায়বীয় পদার্থের ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে কণাগুলো অনেক দূরে দূরে অবস্থান করে, অর্থাৎ কণাগুলোর গতিশক্তি এতটাই বেড়ে যায় যে ওরা ইতস্তত চারিদিকে পরিভ্রমণ করতে থাকে, অর্থাৎ একটা কণা থেকে আরেকটা কণার আন্তঃআণবিক দূরত্ব বা আন্তঃকণার দূরত্ব অনেক বেড়ে যায়। অ্যাজ এ রেজাল্ট দুটো কণার মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক হ্রাস পায়, অর্থাৎ আকর্ষণ বলটা থাকে না বললেই চলে। এই গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না বললেই চলে, এই কারণে গ্যাস অণুগুলো যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আকার ধারণ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রত্যাশাই করছি যে কঠিন পদার্থ কি, এক কথায় পদার্থ কি, পদার্থ কত ধরনের হয়, পদার্থ মূলত কত প্রকার, এই যে কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ, এদের যে ডেফিনেশন, এদের যে স্ট্রাকচার, এদের যে ক্যারেক্টারিস্টিক্স তথা বৈশিষ্ট্য, গঠন ও বৈশিষ্ট্য এখন তোমরা খুব সহজেই উপস্থাপন করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।